দেখছি কি যে শুনছি নিজে ঘটছে কি সব চারপাশে ভাবছি অনেক হচ্ছেটা কি থাকছি আবার কার সাথে এইটা ভালো ওইটা মানা তা না 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 চলছে আজও চলবে কাল এসবই টক মিষ্টি ঝাল আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। জীবনের এই বয়সটা এসে আমার গভীর উপলব্ধি হলো এই যে মানুষের জীবনে আসলে দুইটি ধাপ। এক, এখনো বয়সই হয়নি, আর দুই, এখন কি আর সেই বয়স আছে? তাই অনেক হিসাব নিকাশ করে আমি এই সিদ্ধান্তে আসলাম যে আসলে হিসাব নিকাশ করে কোনো লাভ নেই। জীবনের হিসাব করতে করতে জীবনই শেষ হয়ে যায়। আর অঙ্কের হিসাব সেটার কোনো ঠিকঠাক নেই। এই যে অঙ্কে বলছে মাইনাসে মাইনাসে নাকি প্লাস, তাই মাইনাস তাপমাত্রার ঠান্ডা পানি আর মাইনাস তাপমাত্রার ঠান্ডা পানি দুটো যোগ করলে কি উত্তপ্ত গরম পানি হয়? আসলে হয় না। কোনো কিছুরই আসলে কোনো ঠিক নেই। এই যে একটা সময় আমাকে লোকজন বলতো যে আঙুলের ছাপ দিস, তারা হাসাহাসি করতো। তারপর সেই হাসাহাসির কারণে আমি অনেক লেখাপড়া শিখলাম, অনেক বড় মানুষ হলাম, অনেক বড় একটা চাকরি পেলাম। আর তারপর সেখানে দেখি যে আঙুলের ছাপ না দিলে আমি ভিতরে ঢুকতে পারছি না, আঙুলের ছাপ দিয়ে আমাকে বের হতে হয়। এই যে আমার পকেটে একটা মোবাইল, সেটাও আঙুলের ছাপ না দিলে খুলছে না। এই সমাজে আবার কিছু মানুষ আছে যে আঙুলের ছাপ না, ঠিক মতো চাপ না দিলে তার আবার মুখ খোলে না। কেন এই কথা বলছি? ক্রমশ প্রকাশ্য। কিন্তু তার আগে সবাইকে আমন্ত্রণ আজকের টক মিষ্টি ঝালে। আজকের টক মিষ্টি ঝালে এমন একজন মানুষকে, এমন একজন শিল্পীকে আমরা আমন্ত্রণ জানাবো। তিনি জীবনের হিসাব নিকাশ অতটা করেন না, কোকিলের মতো গান গেয়ে যান এডাল থেকে ওডালে। তেমন একজন শিল্পী, জনপ্রিয় কণ্ঠশিল্পী মুহিন খান। প্লিজ চলে আসুন মুহিন ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাই, আপনার সম্পর্কে বললাম যে যিনি জীবনের অত হিসাব নিকাশ করেন না, নিজের মতো গান গেয়ে যান। ভাই আসলে করেন না? একটু টুকটাক করতে হয়। মানে সেটা কি জীবন হিসাব নাকি এই যে শো শেষে পেছনে বলবো আজকে প্লিজ প্লিজ ভাই বসেন। মুহিন ভাই, কোন হিসাবটা আপনার কাছে সবচেয়ে জরুরি, জীবনের হিসাব নাকি এই যে শো শেষ করে ব্যাক স্টেজে হিসাব ঠিকঠাক আছে কিনা? না, আমার ক্ষেত্রে উল্টো হয় রে, এটা ব্যাক স্টেজে যাওয়ার আগেই হিসাব নিকাশ। ও, হিসাব হয়ে যায়। তার মানে আপনি অনেক বড় মাপের শিল্পী। সেটা না, মানে এটা প্র্যাকটিক্যাল একদম ক্যারিয়ারের স্টার্টিং থেকেই। এই যে আমাদের যারা অর্গানাইজার থাকে তাদেরকে আফটার পেমেন্টস করতে নিষেধ করি, যে আমরা অন স্টেজ চলে যাই যখন, দেন আগে এগুলো সব ক্লিয়ার থাকে। ভাই, আমি অনেক প্রোগ্রামে গেলে বলে যে প্রোগ্রাম করে খাবেন নাকি আগে খাবেন? আমি বলি আগে খাবো, কারণ আমি জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি যে স্টেজে এমন পারফরমেন্স হয় এরপর খাওয়ার কথা আমাকে অনেক সময় বলে না। প্রিয় দর্শক, আজকে মুহিন ভাই আমাদের অতিথি। মুহিন খান, তার সম্পর্কে শুধু সঙ্গীত শিল্পী বললে ভুল হবে। তিনি অভিনয় করছেন, সম্প্রতি ওয়েব ফিল্মে একটা কাজ করেছেন, লেখালেখিও করেন, কম্পোজ করেন, অনেক গুণের অধিকারী। মুহিন ভাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। সব মিলিয়ে আপনার কোন আইডেন্টিটি আপনাকে সবচেয়ে বেশি মানে প্রাউড ফিল করে? ডেফিনেটলি আমাকে মানুষ যেখানে চেনেন গায়ক হিসেবে, গান গাওয়ার শিল্পী হিসেবে, সেই জায়গাটাই সবচেয়ে বেশি কমফোর্ট জোন। ভাই, একবার আমি আমার মানি ব্যাগটা হারিয়ে ফেলেছিলাম, তো এক লোক পেয়ে সেটা নিয়ে আসছে, বললো যে ভাই দেখেন সব ঠিক আছে। আমি বললাম টাকার হিসাব তো ঠিক আছে, কিন্তু আগে ছিল 1000 টাকার নোট, কিন্তু এখন দেখছি 50, 100 এরকম খুচরা টাকা। ঘটনা কি? তো ওই ভাই বললো যে এর আগেও একজনকে ব্যাগ খুঁজে দিয়েছিলাম, কিন্তু সেই ভাই খুচরা টাকার অভাবে আমাকে পুরস্কার দিতে পারেননি। তো আপনি যেন পুরস্কার দিতে পারেন এই জন্য খুচরা করে দিয়েছে। তো ভাই, আপনি যখন পুরস্কার পেলেন আপনি তখন কি হারিয়ে ফেলেছিলেন? প্রথমে একটা মজার ঘটনা বলি, সেটা হচ্ছে জাতীয় পুরস্কার যারা ছুঁয়ে দেখেছেন, একটু স্বাভাবিকের চাইতে একটু ওজন আছে, একটু ওয়েট আছে। তো মাননীয় প্রধানমন্ত্রী যখন দিচ্ছিলেন আমার হাতে, যখন দিয়েছে তখন জিনিসটা একটু হাতটা একটু আচ্ছা, তাই তাকালাম প্রধানমন্ত্রীর দিকে এবং তার সঙ্গে যেটুকু সময় ছিলাম পরিচয়ে কথা বললাম, কারণ উনি যে মাটির বুকে গানের সময় উনি আমার গানটা শুনেছিলেন আমাদের সেই রিয়েলিটি শোয়ের। তো ওই সময়ের ভাষাটা আসলে হারানোর কিছু নয়, একটা সুযোগ পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার। এবং জাতীয় পুরস্কার প্রাপ্তির সবচেয়ে বড় একটা মুখ্যম সময় হচ্ছে পুরস্কার যখন দিচ্ছেন, তারপরে স্বর্ণপদক পেলাম, চেকগুলো পেলাম। তো এই যে একে একে যে পুরস্কারের ভাষা আসলে স্তব্ধই থাকে, মানুষ আসলে প্রথম যখন অনুভূতিটা থাকে না, এটা আসলে হারিয়ে ফেলার মতোই, একটু হলেও ভাষা হারায় মানুষ। তারপরে কথা বলেছি। ভাই, আপনার একটা গান আছে কলিজায় কলিজায় লাগে রে, আমার খুব প্রিয় একটা গান। তো অনেকে আবেগে আমরা কিন্তু বলি যে এমন একজনকে ভালোবাসলাম কলিজা কেটে রান্না করে দিলেও বলবে লবণ কম হয়েছে, বলি না?
আসলে আমার মনে হয় যে তার হয়তো কলিজা পছন্দ না, তার হয়তো অন্য অংশ পছন্দ। তো আপনার আরেকটা গান আবার মন বাজার, তো মনকে কেন বাজারের সঙ্গে তুলনা করলেন? আপনার মনে কি আসলে হাট বাজার অনেকের ভিড়? স্বাভাবিক, গান যেহেতু করি, এত মানুষের জন্য গান করতে হয়, এত ধরনের গান করতে হয়, তো মনটাও বাজারের মতো থাকাই ভালো। যে যেটা প্রয়োজন হবে সেটা পিক করবে। গান গেয়ে সবচেয়ে বড় সুবিধাটা কি? পুরস্কার প্রাপ্তিটা সবচেয়ে বড়, মানুষের ভালোবাসা বড়, নাকি এটা দিয়ে তো অনেক মানে ভক্তকুল কাছে আসার মানে সুযোগটা পায়? সবচেয়ে মজার জিনিস বলি একটা তোকে, সেটা হচ্ছে যে তুই আমার খুব কাছের মানুষ। হ্যাঁ, তুই যে জোকস বলিস, আমরা আনন্দ আত্মতৃপ্তি পাই, এই যে একটা ভালো লাগা, কিছু সময় কিন্তু এই যে বাংলা ভিশনের এই আয়োজনে মানুষ হাসছে, মন খুলে হাসছে যে না রনি কিছু একটা বলছে, এমন একটা অপেক্ষায় থাকা। আমরা যারা গান গাই আমাদেরও ওই যে শেষ পর্যন্ত কিন্তু আকুতির শেষ নাই। আমার সুরে কিছুদিন আগে শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী স্যার গিয়েছেন, তো উনি এমন একটা গান গাইলেন যে গান গাওয়ার পরে বললো মইন এখনো মনে হয় কি জানো, যে গান গাওয়ার মনে হয় তৃপ্ততা শেষ হয়নি। উনি যদি বলে তাহলে আমি এখানে আসলে কিছু না বলাই বেটার, এর চেয়ে কিছু না বলাই বেটার। আচ্ছা ভাইয়া, বিয়ের আগে যেটা হয়, মানুষ তার বন্ধুকে ফাঁকি দিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে, আর বিয়ের পরে কি হয়, বউকে ফাঁকি দিয়ে সেই বন্ধুদের সঙ্গে দেখা করে, আড্ডা দেয়। তো আপনি কাকে ফাঁকি দিয়ে কি করেন? আমি ফাঁকি দিই না রে, আমি যা বলি তোর ভাবিকে বলেই করি। আপনার আড্ডা দিলে বলি যে কথার কথা, আজকে যে বের হব, কোথায় যাব, কি করবো, এটা জানে সে। হ্যাঁ, এ ব্যাপারে কোনো ফোন নাই, কোনো ডিস্টার্বেন্স। আপনার গানে আমি রিসেন্টলি দেখলাম যে মিউজিক ভিডিওতে অনেক সুন্দরী মডেল, এক্ষেত্রে ভাবি কতটা দূরে ছিল, বা এক্ষেত্রে মডেল চুজের ব্যাপারে সে হেল্প করেন। তিনি ভাবে যে মুহিন কাকে বোনের দৃষ্টিতে দেখে, ডেফিনেটলি তাকে মডেল সেই মুহূর্তে গানের সময় প্রেমিকার মুহূর্ত, ওই অফ স্ক্রিনে বোনের মুহূর্ত থাকে, সেটা সমস্যা। মানে ভাবি কি দেখে যে দেখে সে থাকে অন স্পটে, অনেক শুটিং এ যায় মাঝে মাঝে। শুটিং আবার স্টেজ, এই দুইটা মিলিয়ে আপনার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা কোনটা? ভয়াবহ অভিজ্ঞতা নাই, তবে নিউ ইয়র্কে আমরা টাইমস স্কোয়ারের পাশে একটা হলে প্রোগ্রাম করেছিলাম। সে হলে মাইকেল জ্যাকসন প্রোগ্রাম করেছেন, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগ ফেমাস আর্টিস্টরা প্রোগ্রাম করেছেন। তো আমরা যখন প্রোগ্রাম করতে গেলাম, এমন ছিল যে উপচে পড়া ভিড়, এবং সেখানে আমাদেরকে নেয়ার জন্য যে বাউন্সারগুলো ছিল তাদের কাছে আমরা ছিলাম লিলিপুট। আচ্ছা। এবং আমাদেরকে যখন নিয়ে যাচ্ছিলেন, তো নিজেদেরকে খুব অন্যরকম একটা ফিল হচ্ছিল, না কোথায় যেন আসছি, একটু ডানে বামে দেখছি, তাকাচ্ছি, যাচ্ছি, ফিলটা ছিল আলাদা। তবে আমাদের বাঙালিরা যে ওইখানে, আমাদের বাংলাদেশিরা যে এত ভালোবাসছে না আমাদের, সেটা আমরা গানে গানে বুঝেছি। আপনার একটা গান আছে উড়াল পাখি, তো এই যে কাউকে ভালোবেসে পাখি পাখি বলা কি ঠিক? মানুষ তো গালিও দেয় অনেকে, পশু পাখি হচ্ছে আসলে একটা উপমা, যে এক্ষেত্রে পাখি, সোনা, জান, এই ধরনের ওয়ার্ডগুলো আসলে ওই ভালোবাসার ক্ষেত্রে প্রযোজ্য, তাছাড়া খুব একটা ইউজ হয় না। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে কোকিল কণ্ঠী এই শব্দটা ইউজ করা হয়। যদি আপনাকে যদি কোনো উপাধি দেওয়া হয়, আপনাকে তাহলে কি কণ্ঠী বলা হয়? কোকিল কি মেয়ে হয় শুধু? কোকিল কি ছেলে হয় না? আমার মনে হয় ছেলে কোকিলই ডাকে, আমার মনে হয়। আনসার তো তোর কাছে আছে। প্রেমের অনুভূতি অনেকটা হচ্ছে ওয়াশরুমের অনুভূতির মতো, মানে চাপটা নিজে অনুভব করা যায়, কিন্তু এটা কাউকে বোঝানো যায় না। তো আপনার একটা গান আছে অনুভবে, গান তো আছে অনুভবে, কিন্তু আপনার জীবনের আসলে অনুভবটা কি? আমি যেহেতু গান নিয়ে কাজ করছি, বা বলবো সাংস্কৃতিক অঙ্গনে আছি, এই মিডিয়াটা নিয়েই কাজ করার ইচ্ছে। যেহেতু অফস্ক্রিনে বলেও রাখি, জীবন পাখিতে আমরা রনির সঙ্গে কিন্তু একসাথে কাজ করেছি, আমরা একটা চলচ্চিত্রের প্রথম কাজ করেছি। যদিও রনির সঙ্গে আমার ওভাবে দেখা হয়নি, সেগমেন্ট সিকুয়েলগুলো এরকম ছিল, বাট এই যে কাজগুলো করার, কিছু ভালো কাজ করতে চাই, যে ইন ফিউচারে যেন বেঁচে থাকাকালীন মানুষ বলে দেয় যে না এই কাজ করেছে, এই কাজগুলোর একটা প্রশংসা পাওয়ার যোগ্য, এই ধরনের কিছু কাজ করতে চাই। আপনিও সমাজের অনেক কিছু নিয়ে মাঝে মাঝে লেখালেখি করেন, কিন্তু সমাজের কোনো সমস্যা নিয়ে ওইভাবে আপনি গানে হয়তো আসেননি। অনেকে আবার কিন্তু সমাজের প্রবলেম নিয়ে গান করে, তো আপনার কি মনে হয় যে এরকমও কোনো গান করা উচিত? সামাজিক সচেতনমূলক গান করা যেতে পারে। আমাদের মানে কথার কথা আলোচনা এবং সমালোচনা দুটোই কিন্তু করতে হয়। আমরা গানে দেখা যাচ্ছে শুধু প্রেম বিরহ নিয়ে থাকছি তা কিন্তু না। স্বাধীনতা দিবসের গান, 16 ডিসেম্বরের গান, 21শে ফেব্রুয়ারির গান, বিভিন্ন ডেট অফ সেগমেন্টের উপরেও গান থাকছে। তো ভাষার প্রয়োগের কারণে আমরা যদি সামাজিক দায়বদ্ধতার থেকে যদি কিছু গান করতে চাই, করি। আমরা সচেতনমূলক বেশ কিছু গান করি। গভর্নমেন্টের অনেক প্রজেক্ট থাকে যেখানে সচেতনমূলক অনেক মেসেজ থাকে। নারী শিশুদেরকে নিয়ে কাজ করছি, এরকম কাজ অনেক হয়। ইচ্ছে আছে বলতে কি, যে আমাদের দেশের গানটাকে এখনো একটা ছাতার নিচে নিয়ে আসা হয়নি। যদি কোনোদিন আমার সুযোগ হয়, যে বা আমি কোনোদিন এরকম একটা সুযোগ পাই,
এটাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই, যে এই যে স্বাধীনতা পরবর্তী আমাদের একটা আফসোস থেকে গেছে যে এই গানগুলো নিয়ে এখনো রয়্যালিটি বা কেন এই সিস্টেমটা ঠিক করতে পারছে না। এটা জাস্ট একটা অ্যাপের মাধ্যমেই করা সম্ভব। এর জন্য একটু আইন, একটা পরিমার্জনীয় বিষয় থাকে, সেখানে আইনকে শ্রদ্ধা জানিয়ে একটা আইন পরিবর্তনেরও বিষয় থাকে। সব মিলে যদি একটা কিছু করার কোনো দিন উদ্যোগ থাকে, আমি এই জায়গাটা নিয়ে কাজ করতে চাই যে আমাদের এই অঙ্গনের, সংস্কৃতি অঙ্গনের যারা রয়্যালিটি থেকে বঞ্চিত হচ্ছেন, বঞ্চিত করছেন, এইটাকে যেন শুধরাতে পারি, এরকম আমার একটা কাজ করার ইচ্ছা আছে। বলা হয় যে যার একটি সন্তান সে হচ্ছে বাবা, আর যার দুইটি সন্তান সে হচ্ছে রেফারি। আপনি তো এখন রেফারি অবস্থায় আছেন। আবার বলে যে প্রত্যেকটা গানই একটা শিল্পীর সন্তানের মতো। মানে এই সন্তানের সংখ্যা কত? 5 শতাধিকের মতো হবে। এর মধ্যে আপনার খুব পছন্দের কোনটা, যে আমার এই গানগুলো আমার মানে হৃদয়ের গান? আমার শুরুর দিকে কিছু গান ছিল, যেরকম বাপ্পাদার সুরে প্রথম গান গাইলাম তুমি ছাড়া এই দেহটা, পাখি ছাড়া খাঁচা, এটা একটা অদ্ভুত গান ছিল। পলক তুমি পলক ফেলো না, এটাও বাপ্পাদার করা প্রথম গান। তারপর ফার্স্ট অ্যালবামে বেশ কিছু গান ছিল, ঘুম আসে না মাসুম ভাইয়ের করা, পার্থদার করা কিছু গান ছিল, বেশ কয়েকটা গান। জাস্ট কয়েকটা ঝটপট প্রশ্ন করব, এক শব্দে উত্তর দিতে হবে, মানে একবার শর্টকাট উত্তর দিতে হবে। গান গাইতে তাল লাগে, মুহিন খান কার সঙ্গে তাল মিলিয়ে চলে? গানের সাথে। শুধু গানের সাথে? বাড়ির কারোর সাথে তাল মিলিয়ে চলতে হয়? ওনারা আমার সাথে তাল মিলিয়ে ওকে। থাকে। গান গাইতে রাগ লাগে, কার প্রতি রাগ আছে? আমার পৃথিবীতে সবচেয়ে বেশি রাগ করি বউয়ের সাথে। ওকে। গান গাইতে সবচেয়ে বেশি কি লাগে? ভালো লিরিক্স নাকি ভালো মডেল নাকি ভালো কম্পোজ, কোনটা বেশি জরুরি? প্রত্যেকটা ইকুয়াল। এটা একটা লিরিক যত ভালো হবে, টিউন তত ভালো হবে, মিউজিকও তত ভালো হবে, এটা সত্য কথা। ওকে। আপনি বলছেন ভাবির সাথেই রাগ বেশি করেন। একটা মগের সাথে যদি একটা বালতির বিয়ে হয়, তো ফুলসজ্জার রাতের পরে কি করবে তারা? নিজের গায়ে নিজে পানি ঢালবে। হয়েছে, গোসল করবে। ওকে। গান গেয়ে কি লাভ হয়েছে আপনার? এটা প্রশ্ন নাকি উত্তর? এটা দুটোই। কিরকম প্রশ্ন কি আর উত্তর কি, বলেন দেখি? মানে কেউ যদি আমাকে কেউ বলে তাহলে এটা প্রশ্ন, হ্যাঁ। আর আমি যদি কাউকে বলি সেটা তার কাছে উত্তর হয়ে যাবে। ওকে, আমি একটু বলে দিই কি লাভ। গান গেয়ে কি লাভ হয়েছে আপনার? ওকে। আচ্ছা, গান গেয়ে কোনটা বেশি সহজ, মেয়ে পটানো নাকি টাকা অর্জন করা, জনপ্রিয়তা অর্জন? মেয়ে পটানো অনেক কঠিন কাজ। কঠিন কাজ? কঠিন কাজ। আমি যদি ভুল না করি, ভাবির সাথে আপনার কি লাভ ম্যারেজ? লাভ হয়েছে। ওকে। এটা কি গানের কারণে নাকি অন্য? না না, গানের আগে, অনেক আগে থেকে গান সংশ্লিষ্ট ছিলাম না তখন। ওকে ভাই, আপনি অনেকগুলো সুন্দর উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন, খুবই ভালো লাগলো। শুধু এই উত্তর দিলে হবে না, দর্শকরা যেহেতু আপনার গানের ভক্ত, আপনার যে কোনো পছন্দের একটি গানের 2 লাইন শুনে আমরা একটা বিরতিতে যাব। তুমি ছাড়াই দেহটা, পাখি ছাড়া খাঁচা, এভাবে যায় না বাঁচা, এভাবে যায় না বাঁচা। কোন আকাশে উড়াল দিয়ে কোথায় বাঁধো ঘর, বুকে আমার দারুণ খরা হয় যে নদী চর। তুমি ছাড়াই যে আমি মুকুট ছাড়া রাজা, এভাবে যায় না বাঁচা, এভাবে যায় না বাঁচা। ভাই অনেক সুন্দর লাগলো। এই গান আমারও খুবই প্রিয় এবং আমিও গুনগুন করে গাই। এই একটা, আরেকটা হচ্ছে কলিজায় কলিজায় লাগে রে। প্রিয় দর্শক, ভাইয়ের সঙ্গে আরো কথা হবে, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছে আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে আসলাম টক মিষ্টি ঝালে। আজকে আমাদের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী মুহিন খান। ভাইয়া, আপনার মিষ্টি গান শুনেছি, এবার আপনাকে মিষ্টি খাওয়াতে চাই। আপনি মিষ্টি পছন্দ করেন? খুব। রাজশাহীর মিষ্টি কি ভালো না খারাপ? খুব ভালো, অনেকগুলো আমাদের দর্শকরা খেতে চাইলে রাজশাহী গেলে খাওয়াবেন আপনি? হ্যাঁ নিশ্চয়ই। প্রিয় দর্শক, আপনাদেরকে মিষ্টি খাওয়াবো। মিষ্টি নিয়ে আসছে মিস মিষ্টি মৌমি। হ্যালো রনি ভাইয়া। কি অবস্থা, ভালো? হ্যাঁ, হ্যালো মুহিন ভাইয়া, আমি আপনার অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ। কে কখনো ভাইয়ের লাইভ কনসার্টে কখনো যাওয়ার সুযোগ হয়েছে তোমার? না। ওহো, মিস করেছে ভাই। এই জন্য নতুন গান রিলিজ হলো, মিস করি না। টিভিতে মুহিন ভাইয়ের গান শুনে আমিও একবার চেষ্টা করেছিলাম গায়িকা হওয়ার জন্য, কিন্তু আমি বুঝি না, আমি যখনই গান করি তখনই লোকজন সবাই হাসে। তো এরপর আমি রনি ভাইয়ের কাছে গেলাম কৌতুক শেখার জন্য। রনি ভাই আমার কৌতুক শুনে বলতেছে, মৌমি তুই গান গাইলে ভালো করতে পারতি। আমি বললাম, গানের ওস্তাদি আপনার কাছে পাঠিয়েছে। মুহিন ভাইয়া, আপনি তো দেশে বিদেশে অনেক জায়গায় গান করতে যান,
তো আমিও একবার গান করতে গেছি এক অজপাড়া গায়ে, অনেক রাস্তা পায়ে হেঁটে তারপর যাইতে হয়েছে আমার। বাসায় আসার পর ছোট ভাইকে বলতেছি আমার পাটা একটু টিপে দে, খুব ব্যথা করতেছে। এই শুনে আমার ছোট ভাই বলতেছে তুই তো গান গাইতে গেছিলি, তোর তো গলা ব্যথা করার কথা, গলাটা টিপে দেই। আচ্ছা মহিন ভাইয়া, আপনি একই জায়গায় বারবার প্রোগ্রাম করতে গেলে আপনার কি কোনো অসুবিধা হয়? আমি একই জায়গায় খুব একটা বারবার প্রোগ্রাম করতে যাওয়া হয় না। এই যে এবার অনেকদিন পরে ওর 200 এপিসোডের পরে দ্বিতীয়বার এসেছি। আমিও একবার প্রোগ্রামে গেছি গান গাইতে, আবার সেই প্রোগ্রামে কৌতুক শোনাইতে গেছি। লোকজন আমার কৌতুক শুনে বলতেছে আপনার গান শুনলেই বেশি হাসি পায়। আমি ভালো শিল্পী না হওয়ার পিছনে আমার এলাকা অনেক বড় দায়ী। কিরকম? কারণ আমি যখন সকালে উঠে রেওয়াজ শুরু করি তখন এলাকার কুকুরগুলো চেঁচামেচি শুরু করে। তার শিল্পী হতে পারলাম না। আমি যখনই বাসায় গান করি আমার বাবা মা বোন বারান্দায় যে দাঁড়ায় থাকে। তো আমি একদিন মেজাজ খারাপ হয়ে গেছে, বললাম কি ব্যাপার, আমি যখনই গান করি তোমরা কেন বারান্দায় যে দাঁড়িয়ে থাকো? বলে আরে এলাকার লোক যাতে মনে না করে যে আমরা তোকে মারছি আর তুই কাঁদতেছিস। একবার একটা বুড়ির উপর খুব মেজাজ খারাপ হয়েছে, আমি গান করতেছি, স্টেজ থেকে নামার পর আমাকে বলতেছে তুমি আর কোনোদিন গান করো না, তোমার গানের গলা খুবই বাজে। আমিও কিন্তু কম না, গান গাওয়া আমি ছাড়ি নাই, কিন্তু নিজের নিরাপত্তার জন্য হলেও স্যান্ডেল পরে কাউকে ভিতরে ঢুকতে দেয় না। ভাইয়া মিষ্টিগুলো কেমন লাগলো? বেশ ভালো। মিষ্টির পর খাওয়াবো ঝাল আমাদের অতিথিকে, দেখবার জন্য অপেক্ষা করুন, ফিরে আসছি বিরতির পর। মিষ্টি ঝাল। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম। আজকে আমাদের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী মুহিন খান। ভাইয়া, আপনি আমাদের এই অনুষ্ঠানে আসবেন এটা আমরা বিভিন্ন জায়গায় প্রচার করেছিলাম। তো আপনার কিছু ভক্ত এবং অনুষ্ঠানের কিছু রেগুলার দর্শক তারা অনেক প্রশ্ন পাঠিয়েছে, তো আপনি প্রস্তুত? প্রস্তুত। যাত্রাবাড়ি ঢাকা থেকে আক্তার আলী প্রশ্ন করেছেন, গানের পাখি, সুরের পাখি, জাদুর পাখি নানা উপাধি দেওয়া হয় সঙ্গীত শিল্পীকে, আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট উপাধি কি হতে পারে? কোনো পাখি হতে চাই না এরকম। অনেকে আছে গানের যুবরাজ, গানের সম্রাট। না, এরকম কোনো কিছুই না, ভালো গানের শিল্পী হতে চাই। গানের শিল্পী, ওকে। উনি আরেকটু প্রশ্ন জানতে চেয়েছেন যে বর্তমান সময়ে দেখা গেছে যে ছেলে শিল্পীদের চেয়ে মেয়ে শিল্পীদের ডিমান্ড অনেক বেশি, কারণ দেখা যায় ছেলে শিল্পী প্রোগ্রামে 1 2 জন থাকলে মেয়ে শিল্পী দেখা যায় 4 5 জন থাকে, এটা কতটুকু সত্য? বুঝতে হবে, কারণ একজনই যথেষ্ট। ওকে, এটা ভালো লেগেছে ভাই। মফিজ পাগলার মোড় বগুড়া থেকে জান্নাতি খাতুন প্রশ্ন করেছেন, একসময় শিল্পীরা সিনেমায় গান গাওয়ার জন্য অপেক্ষায় থাকতো, আর এখন অনেক শিল্পী ভাইরাল হওয়ার অপেক্ষায় থাকে, আপনার আসলে মানে কোনটা বেশি ভালো লাগে? আমি ভাইরাল হওয়ার জন্য কখনোই কাজ করিনি। ভৃঙ্গামারি কুড়িগ্রাম থেকে লালু মিয়া উনি বলেছেন, শুনশান নীরব রাস্তায় গভীর রাতে যখন একা একা আপনি যাচ্ছেন, আপনি যদি ভয় পান তখন আপনি কি করবেন? ভয়ে দৌড় দিবেন, ফোন করে প্রিয় মানুষের সাথে কথা বলবেন, গুনগুন করে গান গাইবেন? এরকম পরিস্থিতির মধ্যে হাঁটবই না। যাবেনই না। লোহাগড়া চট্টগ্রাম থেকে উর্মি জাহান প্রশ্ন করেছেন, আপনি রিসেন্ট একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন, সঙ্গীত জগৎ থেকে মাঝে মাঝে আপনি এদিক সেদিক যান, কারণটা কি? আপনি অন্য সাইডটা একটু বাজিয়ে দেখেন নাকি নিজের চেহারাটা সুন্দর এটা মনে করেন? অবশ্যই আমি সুন্দর, আল্লাহ পাকের সকল সৃষ্টি সুন্দর, এটা আমি বিশ্বাস করি। আর অভিনয় করার জন্য ইন্ডাস্ট্রিতে আসেনি, এটাও সত্য কথা। আমি যেহেতু গান গাই, গানের ক্ষেত্রে নিজেকে মডেল হিসেবে কাজ করেছি সেই প্রথম থেকেই, সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় করা হয়েছে এবং ওয়েব সিরিজের কাজটা আসলে ভালোবেসে করা, কারণ যেহেতু সিনেমার কাজ শুরু করেছি, সিনেমাতে মিউজিক ডিরেকশনে কাজ করছি, অ্যাজ ইউজুয়ালি আমার কিছু কাজ করতে ভালো লাগে। যেহেতু ক্যামেরার ব্যাপারে আমরা যে কাজটা করি ক্যামেরার পেছনের মানুষগুলোর সাথে, তো ওনারা যখন একটা সাহস দেন একটা কাজ করার, সবাই তো আর জন্মগত আর্টিস্ট হয় না। জি। পাঁচ বিবি জয়পুরহাট থেকে আসাদ আলী প্রশ্ন করেছেন, পুরুষ মানুষ নতুন বউ আর নতুন গাড়ির খুব যত্ন করে, সব শিল্পী তার নতুন নতুন গান নিয়ে সবসময় বেশি স্ট্যাটাস দেয় বা সেগুলো শুনতে বলে, তো আপনিও কি সেই সব কিছু নতুনের যত্ন করেন নাকি পুরাতন গান বা পুরাতন মানুষদেরও আপনি যত্ন করেন? পুরনো নতুন দুজনেরই যত্ন করি, যখন যেটা সামনে থাকে। আচ্ছা। রানী শঙ্কোয়েল ঠাকুরগাঁও থেকে বিলকিস বেগম প্রশ্ন করেছেন, আলোচনায় আসার জন্য অনেকে অনেক রকম কাজ করে, তো আপনি কি ধরনের কাজ করেন বা কি ধরনের বুদ্ধি করেন আলোচনায় থাকার জন্য? আমি কোনো বুদ্ধি করি না, আলোচনায় থাকতেই চাই না। আলোচনাটা গানের আলোচনায় থাকতে চাই, মানে গান সংক্রান্ত বা আমি যে কাজগুলো করছি ইন ফিউচারে যে কাজগুলো আসবে এইগুলো নিয়েই কথা বলেছি আমি, মানে ধানা অ্যাক্টিভিটিসের বাইরে দেশীয় কিছু প্রসঙ্গে কথা বলি বা আমাদের কালচারাল নিয়ে কোনো মানে কথা থাকলে সেগুলো বলি। বরিশাল সদর থেকে আসিফ ভক্ত আশিক উনি বলেছেন, আপনার একটি
গান আছে ও প্রিয়া ও প্রিয়া, প্রিয়া, হ্যাঁ। আপনি কেন এই শিরোনামে গান করলেন? যেহেতু আপনি আসিফ ভাইয়ের ভক্ত, আমিও আসিফ ভাইয়ের ভক্ত, আচ্ছা। তো ভাইয়া ও প্রিয়া তুমি কোথায় লিখেছিল, আমি ও প্রিয়া বলেছি, মানে তুমি কোথায় আর খুঁজতে যাইনি, ওটা ভাইয়া খুঁজে নি। আচ্ছা ভাই, আমাদের দর্শকরা যারা রেগুলার এই অনুষ্ঠান দেখে এবং আপনার ভক্ত, তারা সবাই এই অনুষ্ঠান দেখছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। থ্যাংক ইউ যারা দেখছেন এই মুহূর্তে, বাংলাদেশের বাংলা গানের সাথে থাকুন, টক মিষ্টি ঝালের সাথে থাকুন, আমার প্রিয় আবহেনা রনি ভাইয়ের সাথে থাকুন। ও এত সুন্দর করে মানুষকে হাসিয়ে বাংলাদেশের মানুষকে প্রাণের সাথে একাত্মতা ঘোষণা করেছে। ওর জন্য দোয়া। বাংলা ভিশনের সকল দর্শককে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। নতুন পর্বে দেখা হবে নতুন অতিথিকে নিয়ে। আজকের মতো বিদায়, কিন্তু যাবার আগে আমাদের প্রিয় মুহিন ভাইয়ের কাছ থেকে আরেকটা গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। শোনাতে এসেছি আজ পদ্মা পুরাণ, একটি বনেদি নদীর গল্প ফুরান, জল তরঙ্গে ভরা থাকতো তার বুক, তার ঘোলা জলে মিশেছিল যত সুখ। শোনাতে এসেছি আজ পদ্মা পুরাণ, একটি বনেদি নদীর গল্প ফুরান।